এই ধরনের উদ্যোগ যত বেশি হবে, মানব মুক্তির যে লড়াই, সেই লড়াই অনেক বেশি শক্তিশালী হবে। সেই জন্য সমাজ অনুশীলন কেন্দ্রকে একটা ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে সভাপতি, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং শ্রোতারাও কিন্তু এখানে বিজ্ঞ, কারণ আমাদের চেয়ে ভালো বুঝেন, জানেন, এখানে অনেক শ্রোতা এখানে রয়েছেন। এবং আমরা আজকে অক্টোবর বিপ্লব বা লেনিনের শতবর্ষ উপলক্ষে আলোচনায় প্রথমে যে কথাগুলো একটু বলে নিতে চাই। অক্টোবর বিপ্লব আমাদের পৃথিবীতে নারী মুক্তির প্রশ্ন, মানব মুক্তির প্রশ্নে যে কয়টা বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার মধ্যে অক্টোবর বিপ্লব হচ্ছে অন্যতম। এবং আপনারা জানেন, তার আগে শ্রমিক শ্রেণীর 70 দিনের একটা রাষ্ট্র গঠন হয়েছিল পেরি কমিউনের মাধ্যমে। পেরি কমিউনে কিন্তু আপনার ব্যাপক পরিমাণে নারীদের অংশগ্রহণ ছিল, এবং পেরি কমিউনে যে কিছু নারীদের দাবি ছিল, সেইগুলো যদি আমরা যদি একটু গভীরভাবে দেখি, তাহলে দেখব সেখানে এই যে কয়েকটা বিষয় যেগুলো নারীদেরকে অনেক বছর পিছিয়ে রাখছে, সেই ধরেন রান্নার কাজ, সন্তান পালন বা সন্তান জন্মদান। আপনারা জানেন, জার্মান ভাবাদর্শে এঙ্গেলস খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে নারীর উপরে পুরুষের যে আধিপত্য থেকে যে নারী পুরুষের যে দ্বন্দ্ব, এটাই প্রথম শ্রেণী দ্বন্দ্ব হিসাবে চিহ্নিত করেছেন। এবং আরেকটা বিষয় এখানে বলেছেন যে সন্তান উৎপাদনের মধ্য দিয়ে যে একটা শ্রম বিভাজন তৈরি হয়েছে, এইটা একটা বিরাট গুরুত্বপূর্ণ নারীর পরাজয়ের, এবং যেটা শম্পা একদম নারীর ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রের অ্যাঙ্গেলসের সেই বই উল্লেখ করে একদম চমৎকারভাবে বলেছে। ফলে আমার দায়ও কিছুটা কমেছে। সেই ব্যাখ্যা থেকে আমি হয়তো খুব ছোট করে কিছু জিনিস বলে শেষ করতে পারবো। ফলে পেরি কমিউনিয়ন একটা আমাদের এই মানব সভ্যতা এবং নারী মুক্তির প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং সেইখানে ব্যাপক পরিমাণ সেই অভ্যুত্থানে নারীরা অংশগ্রহণ করেছিল। তারপরে আমরা ফরাসি বিপ্লব দেখতে পাই, এবং তারপরে যে অক্টোবর বিপ্লবের দিকে যাই। অক্টোবর বিপ্লব, এবং আপনারা জানেন তার পূর্বের এবং পরের যে ঘটনাগুলি আমাদের বন্ধুরা আপনাদের সামনে উত্থাপন করেছেন, সেইখানে হচ্ছে নারীদের পরিস্থিতি এবং পরবর্তীতে নারীদের অবস্থা সম্পর্কে বলেছে। এখানে আমি উল্লেখ করতে চাই আমাদের ক্লারা জেটকিনের সাথে যে আমাদের লেনিনের যে একটা কনভারসেশন, নারী মুক্তির প্রশ্নে যে কনভারসেশনটা হয়েছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনভারসেশন। সেখানে অনেকগুলো পয়েন্ট মনীষা এবং আমাদের শম্পাও নিয়ে এসেছে। সেই জায়গায় আমরা দেখি যে একটা জায়গায় লেনিন বলছেন, কমিউনিস্টদের গায়ে আঁচড় কেটে দেখো, মানে তাকে নারী প্রশ্ন জিজ্ঞেস করে দেখো তার মনোভাবটা কী। দেখেন সে কোথায়, এটা বিপ্লবের পরে এই প্রশ্নগুলো তুলেছেন ক্লারা জেটকিনের সাথে আলোচনাটি, যে তার কমিউনিস্টদের গায়ে আঁচড় কেটে দেখো তার নারী প্রশ্নে তার মনোভাবটা কী। তার মানে কমিউনিস্ট পার্টিতেও এই চর্চাটা এবং এই আন্দোলনটা লেনিনকে করতে হচ্ছিল। এই যে লেনিন এবং তার দীর্ঘ সময়ের আন্দোলন, 40টা প্রবন্ধের কথা আপনারা শুনেছেন, সেই আন্দোলনের অন্যতম সাথীদের মধ্যে বিশেষ করে প্রলেতারিয়েতের নারী মুক্তি প্রশ্নে যে কয়েকজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বা থিওরিটিক্যালি খুব ভালো মার্ক্সবাদীর যারা অবদান রেখেছিলেন, তার মধ্যে হচ্ছে অগাস্ট বেবেল, ক্লারা জেটকিন, আলেকজান্ডার কোলন্তাই অন্যতম। আপনারা জানেন যে বিপ্লবের পরে আলেকজান্ডার কোলন্তাইকে রাষ্ট্রদূত করা হয়েছিল, এবং অদ্ভুতভাবে আলেকজান্ডার কোলন্তাইকে যখন রাষ্ট্রদূত করা হয়, তাকে নানানভাবে আক্রমণ করা হয়েছিল। এবং তাকে কি বলা হয়েছিল? তাকে বলা হয়েছিল যে পুঁজিবাদী, এবং এটা রাশিয়ারই কিছু পুঁজিবাদী পত্রিকা, সেখানে বলা হয়েছিল তাকে যে অনৈতিকতার দানবী। এবং তখনও দেখেন, এটা কিন্তু বিপ্লবের পরের ঘটনা, এবং বিপ্লবের পরের আরও কতগুলো উদ্যোগের কথা আপনারা শুনেছেন। এই ধরনের লড়াইগুলো কিন্তু করতে হয়েছিল। আলেকজান্ডার কোলন্তাই কিন্তু আমাদের নারী মুক্তির প্রশ্নে অনেক জায়গায় খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আলেকজান্ডার কোলন্তাইয়ের যে থিওরিটিক্যাল অবদান, শুধু থিওরিটিক্যালি না, প্রচণ্ড পরিমাণ
নারীদের মধ্যে তার যে কাজ ছিল, বিপ্লবের সময় যে কাজ ছিল, সেই কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি এখন যদি আমরা দেখি যে নারী মুক্তির প্রশ্নে, এমনকি নারী পুরুষের যে সম্পর্কের প্রশ্নে আলেকজান্ডার কোলন্তায়ের যে ভূমিকা, এবং সেখানে সে কীভাবে চিহ্নিত করছে যে একটা মার্ক্সবাদী দৃষ্টির জায়গা থেকে বা একটা কমিউনিজম যে সমাজ, সেই সমাজে যে কী ধরনের নারী পুরুষের সম্পর্ক হবে, এবং সেইখানে বর্জুয়া পরিবার ব্যবস্থাকে চমৎকারভাবে কিন্তু উনি চিহ্নিত করেছেন এবং কিভাবে এটাকে ভাঙ্গা দরকার বর্জুয়া পরিবার ব্যবস্থা। কারণ এখনও বর্জুয়া পরিবার ব্যবস্থা যে ব্যবস্থা এখন টিকে আছে, সেই ব্যবস্থা যদি টিকে থাকে তাহলে আমরা কিন্তু আমাদের যে অবস্থার পরিবর্তন সেটা ঘটাইতে পারব না। আমি একটু যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে এখনের পরিস্থিতি, সেটা গার্মেন্টস শ্রমিকদের, যে গার্মেন্টস শ্রমিক বলেন, নারী শ্রমিক বলেন, আমাদের যে নারীদের পরিস্থিতি, সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা দেখলাম যে মার্ক্স 1863 সালে তার পুঁজি বইয়ে লিখেছে। আপনারা সেই বর্ণনাগুলো দেখতে পারেন যে ইংল্যান্ডে একজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেইখানে হচ্ছে একটা কারখানার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং সেটা কি প্রিন্সেস অফ ওয়ালেস আসবে, এবং সেইখানে হচ্ছে বলনৃত্যের একটা বিরাট জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম হবে, সেটার জন্য পোশাক তৈরি করা হবে। এবং সেইখানে দেখেন, পোশাক তৈরি করতে গিয়ে মেয়েটাকে, এই পুরা শ্রমিকদেরকে, একটা কারখানার শ্রমিকদেরকে এমনভাবে খাটানো হলো যে 26 ঘন্টা পর্যন্ত খাটানো হলো। এবং 26 ঘন্টা খাটানোর পরে সে যে জায়গায় বসে কারখানায় কাজ করছিল এবং যে জায়গায় তাকে ঘুমাইতে দিচ্ছিল, সেই যে পরিবেশ, সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে পড়ে হচ্ছে মেয়েটার মৃত্যু হয়। এবং মেয়েটার মৃত্যুর পরে যে কারখানার মালিক, সে বলছে যে মেয়েটা এইভাবে মরে গেল কাজটা শেষ না করে। আজকে আমাদের যে গার্মেন্টস শ্রমিক বলেন, আমাদের চা শ্রমিক বলেন, আমাদের পুরা শ্রমিকদের ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কারখানায় কিন্তু অনেক শ্রমিক মারা যায়, সেটা নিয়ে সংবাদপত্রে বড় কোনো হইচই হয় না। এমনকি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও খুব বেশি হইচই হয় না। একটা ছাত্র মারা গেলে যে পরিমাণে হইচই হয়, শ্রমিক মারা গেলে কিন্তু সেই হইচই হয় না। এবং আমরা দেখলাম যে মার্ক্স 200 বছর আগের যে তার পুঁজি বইতে যে জিনিসটা লিখেছেন, আজকে আমরা যদি আমাদের গার্মেন্টস শ্রমিকদের জীবন বর্ণনা করি বা নারী শ্রমিকদের জীবন যদি বর্ণনা করি, তাহলে সেই একই রূপ পাব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস মালিকরা, এরা কি খুব নারী মুক্তির প্রশ্নে কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? কিসের জন্য আসলে নারীদেরকে বের করে নিয়ে আসছে? তারা মুনাফার জন্য নারী এবং শিশুকে তারা ঘর থেকে বের করে নিয়ে এসেছে। এবং সেই জায়গাটা কিন্তু মার্ক্স তখন বলেছিলেন যে যখন যন্ত্রপাতি একটু বিকশিত রূপ লাভ করবে এবং শ্রমের জায়গাটা একটু কমে আসবে, তখন হচ্ছে পুঁজিপতিরা নারী এবং শিশুদের উপরে চোখ পড়বে। এবং আজকে যদি আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি, 200 বছরের আগে এবং পরের ঘটনা যদি আমরা দেখি, আমরা দেখব আমাদের নারী এবং শিশু শ্রমের এই জায়গাটাকে আমরা দেখতে পাই। এবং তারা, আমাদের পুঁজিপতিরা একটা এই জন্য নারী মুক্তির প্রশ্নের জায়গা থেকে না, যে তারা তাদের মুনাফার জন্য হচ্ছে নারীদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু তাতে আমাদের নারী শ্রমিকদের বা আমাদের সাধারণ নারী, দুইটা বিষয়ে আলোচনা হওয়া দরকার। কারণ আমরা জানি, যদি নারী মুক্তির প্রশ্নটাকে গুরুত্বপূর্ণভাবে এখানে আলোচনা করতে হয়, তাহলে শ্রেণী সংগ্রাম এখানে খুব গুরুত্বপূর্ণ। শ্রেণী সংগ্রামের সাথে নারী মুক্তির কি সংযোগ এবং জায়গাটা কি, এটা আমাদের একটু পরিষ্কারভাবে বোঝার দরকার আছে। এবং আমরা দেখলাম যে আমাদের নারী শ্রমিকরা হচ্ছে জীবিত শোষণের শিকার। গার্মেন্টস এলাকাগুলিতে যদি আপনারা যান, সেখানে আপনারা কি দেখতে পাবেন? আপনারা দেখতে পাবেন যে একটা শ্রমিক সকাল 8টার সময়, এটা আমরা সবাই জানি, এখানে 8টার সময় বের হয়ে রাত 10টা-12টায় আসে। রান্নার জন্য তাকে লাইন দিতে হয়, তারপরে বাথরুমের জন্য তাকে লাইন দিতে হয়, এবং তারপরে সে ঘুমাতে যায়, আবার ভোরে ওঠে
এবং নারী শ্রমিকদের দেখেন কারখানায় গিয়ে তার চরম শোষণের নির্যাতনের শিকার হতে হয়, আবার ঘরে এসেও সে একটা শোষণ নির্যাতনের শিকার হচ্ছে। এই দ্বিবিধ শোষণ হচ্ছে নারীকে সবসময় হচ্ছে তার এই পুঁজিবাদী ব্যবস্থায় তাকে থাকতে হচ্ছে। এবং ইন্টারেস্টিংভাবে আজকে থেকে প্রায় 200 বছর আগে একজন ট্রেড ইউনিয়ন নেতা, যিনি নারী ছিলেন, ফ্রান্সের ফ্লোরা ট্রিস্টার, তিনি বলেছিলেন, দেখেন তার কথাটা আমাদের সাথে কিন্তু মিলে যাবে। তিনি বলেছিলেন যে আমার মনে হয় সারা পৃথিবী আমার বিরুদ্ধে। কেন? মালিকরা আমার বিরুদ্ধে, কারণ আমি শোষণের বিরুদ্ধে কথা বলি, এবং পুরুষরা আমার বিরুদ্ধে, কারণ আমি নারী মুক্তির কথা বলি। এই যে দুইটা বিরুদ্ধে, এমন একটা বিরুদ্ধে অবস্থান নারীদের জন্য, আমরা কিন্তু সর্বত্র নারীরা সেটা দেখি, এবং সেই জায়গা থেকে দেখে সমস্ত পৃথিবীতেই মনে হয় নারীদের বিরুদ্ধে একটা অবস্থান দাঁড়িয়ে গেছে। এবং আজকে আমাদের গার্মেন্টস শ্রমিক বলেন, অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং আমরা দেখতে পাই যে তারা এই জায়গাটা লড়াই করার চেষ্টা করছে। কিন্তু এইখানে আমি যে বিষয়টা আসলে আনতে চাই, যে বিষয়টা আসলে আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে যে এই যে মার্ক্সবাদীদের সম্পর্কে, মার্ক্সবাদ এবং তার দীর্ঘ সময়ের যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে কিন্তু তাকে প্রচুর তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং সবচেয়ে বড় অভিযোগ মার্ক্সবাদ সম্পর্কে করা হয়, মার্ক্সবাদের নারী মুক্তি প্রশ্নে করা হয়, সেটা হচ্ছে মার্ক্স গার্হস্থ্য শ্রম নিয়ে কিছু লিখেন নেই, বা মার্ক্সবাদীরা গার্হস্থ্য শ্রম নিয়ে কোনো কথা বলেন নেই। এবং পৃথিবীতে এই বিতর্কটা কিন্তু 60-70-এর দশকের পরে এবং নারী মুক্তির প্রশ্নে ব্যাপকভাবে চলে আসে। এবং সেই জায়গায় আমরা দেখি যে ইটালির যে একজন নারী মুক্তির প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ডালা কোস্টা, তিনি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন যে কেন হচ্ছে গার্হস্থ্য শ্রমকে একটা অনুৎপাদনশীল শ্রম বলা হবে, কেন বলা হবে, যেখানে হচ্ছে গার্হস্থ্য শ্রম বিনিময় মূল্য তৈরি করে, আবার সাথে সাথে হচ্ছে যে শ্রমশক্তিটি উৎপাদন করে, যে মানুষটা উৎপাদন করে, তার জন্য সব কিছু করে হচ্ছে গার্হস্থ্য শ্রম। এই নিয়ে কিন্তু নানান বিতর্ক চলে। কিন্তু দেখেন খুব ইন্টারেস্টিংভাবে এই বিতর্ক আপনি ভালোভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সমাধান করতে পারেন এইভাবেই, যে আজকে লেনিন যে বিষয়গুলোকে সমাধান করেছিলেন গার্হস্থ্য শ্রম বিষয়ে, এটা সন্তান পালন থেকে শুরু করে আজকে আমাদের সন্তান পালন, তারপরে হচ্ছে ঘরের যে কাজ সম্পর্কে বলেছিলেন, মেয়েরা এখন যে ঘরের কাজ করে, সত্যি সত্যি কিন্তু তাদের জন্য এটা খুব কষ্টকর হয়ে যায় যে এই কাজটা, ঘরের কাজটা করে এসে বাইরে একটা লড়াইয়ের সাথে যুক্ত হওয়া। এই জায়গাটা কিন্তু লেনিন সমাধান করতে চেয়েছিলেন। খুব বেশি সমাধান পৃথিবীতে এই কাজটার এখনও হয়নি, এবং যার দরুন হচ্ছে এই এখনের যে নারী মুক্তির প্রশ্ন, যেটা আমরা মনে করি যে শ্রমিক নারী এবং মধ্যবিত্ত নারীদের সমন্বয়ে একটা শক্তিশালী নারী মুক্তি আন্দোলন এদেশে দরকার, সেই প্রশ্নে কিন্তু এটা মোকাবেলা আমাদেরকে করতে হবে। ফলে এই জায়গাটাতে কমিউনিস্ট হিসাবে এবং কমিউনিস্ট পার্টিগুলো সম্পর্কে মনীষা বুধ এই প্রশ্নটা তুলেছেন, যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আমার কাছে সবসময় মনে হয় যে কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টির যে বিভিন্ন সংগঠনগুলো, এক তো নারীরা বিভিন্ন হাজার বছরের যে পুরুষতান্ত্রিক চিন্তা, সেই চিন্তা তো শুধু পুরুষ বহন করে চলছে না, নারীও আছে। নারীর ভিতরে, আমার ভিতরেও তো প্রচ্ছন্নভাবে পুরুষতান্ত্রিক চিন্তা রয়েছে, এবং সেটা দ্বারা আমি আচ্ছন্ন থাকি, এবং সেই ক্ষেত্রে পুরুষরা অনেক বেশি এবং নারীরাও আছে সেই পুরুষতান্ত্রিক চিন্তাটাকেই বহন করে চলে। ফলে আজকে যখন আমরা সবচেয়ে প্রগ্রেসিভ বা আমরা মনে করি যে সবচেয়ে প্রগতিশীল সংগঠন আমরা করছি, সেই জায়গায় দেখেন যে আমাদের সংগঠনের কাঠামোগুলো কিন্তু ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক, এবং এই প্রশ্নটা কিন্তু আমরা কমিউনিস্টরা করতে চাই না। সত্যি সত্যি যে প্রশ্নটা লেনিন 21 সালে করেছিলেন, যে আমার ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো, বিভিন্ন সংগঠনে যত পুরুষ তত নারী নাই কেন? আজকে এই প্রশ্নটা তো আমি করছি না, আমার রাজনৈতিক দলগুলোতে, কেন্দ্রীয় কমিটিতে, বিভিন্ন নিচের কমিটিগুলোতে
যত পুরুষ তত নারী নাই কেন? তাহলে আপনি কিসের সবচেয়ে প্রগ্রেসিভ দল হইলেন ভাই, যেখানে সমপরিমাণ নারী পুরুষ থাকে না? আপনি ক্রিটিসাইজ করতেছেন জামাতকে, আপনি ক্রিটিসাইজ করতেছেন বিভিন্ন বর্জ্য রাজনৈতিক দলগুলোকে, কিন্তু আপনার নিজের দলটার দিকে একটু ফিরে তাকায় দেখেন। এমনকি কমিউনিস্ট আন্দোলন বলেন, সেইখানে যদি রোজা লুক্সেমবার্গ ছাড়া, মানে আমাকে তো নারী নেত্রী হিসাবে পরিচয় করে দেওয়া হয়েছে, বিরাট বার্পে তাত্ত্বিক এবং মানে নেতা হিসাবে পৃথিবীতে খুব কম দেখা যায়। নেতা হিসাবে মার্কসিস্ট তাত্ত্বিক হিসাবে বের হয়ে আসছে, সেটা কিন্তু কম দেখা যায়। সেই দুর্বলতাটা কোথায়, সেইটা বোধহয় আমাদের এখন খুঁজে বের করা দরকার। আর এইটা বের না করতে চাইলে আমরা যতই নারী মুক্তি প্রশ্নে আলোচনা করি, প্রশ্ন উত্থাপন করি, এইগুলো কোনোদিনও আমরা সমাধান করতে পারব। এবং ভেবে দেখতে হবে আমাদের স্ট্রাকচারগুলো কতটা পুরুষতান্ত্রিক। একে তো দেখেন, আমি নিজে তো গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কাজ করি, একসময় ছাত্রদের মধ্যেও কাজ করতাম। কেন মেয়েরা আসতে পারে না, এই প্রশ্নটা আমি অনেক বছর ধরে ভাবছি, এবং সেটার কিছু ফাইন্ডিংস আছে। এবং সেইখানে একটা যে দেখেন গণঅভ্যুত্থানে, এবার গণঅভ্যুত্থানে কী হয়েছে, ব্যাপক নারীরা অংশগ্রহণ করছে না? নারীদের এত অংশগ্রহণ, এত বড় অংশগ্রহণ অনেকেই পৃথিবীতে আগে দেখে নাই। তাহলে নেতৃত্বে কোথায় নারীরা? কতগুলো সংস্কার কমিটি হলো, নেতৃত্বে নাই। উপদেষ্টাদের মধ্যে 2-4 জন আছেন। তারপরে বিভিন্ন কমিটিগুলো হয়েছে, সেইখানে নেতৃত্ব নাই। এই যে নেতৃত্বে না থাকা, কেন থাকে না নারীরা, এই প্রশ্নটা জরুরি। এবং আমি ট্রেড ইউনিয়ন করতে গিয়ে দেখছি, ন্যাশনাল ফেডারেশনগুলোর দিকে তাকায় দেখেন, মানে ট্রেড ইউনিয়নের 2-4 জন নারী আপনি খুঁজে পাবেন না। এবং গার্মেন্টস সেক্টর, যেখানে নারীদের সংখ্যা বেশি, সেখানে আপনি নারী নেতৃত্ব 2-4 জন ছাড়া খুঁজে পাবেন না। একে তো হচ্ছে না, শ্রমিকরা সরাসরি তো একটা সংগঠন করার মতো ফুরসত তারা সত্যি পায় না। কিন্তু দেখেন গার্মেন্টস সেক্টরে যত আন্দোলন হয়েছে, জীবন বাজি রেখে সবচেয়ে আগে থাকতেছে মেয়েরা। এটা আপনি দেখবেন, এটা গার্মেন্টস সেক্টর বলেন, চা বাগান বলেন, অন্যান্য ক্ষেত্রেও এই জায়গাটা আপনারা দেখবেন। কিন্তু আমরা এই অবস্থাটার পরিবর্তন ঘটাইতে হলে সম্ভবত রাজনৈতিক বামপন্থী কমিউনিস্ট রাজনৈতিক দলগুলোকে এই প্রশ্নটা জোরের সাথে করতে হবে। এবং সেইখানে সংগঠনের চর্চার মধ্যে যদি পুরুষতান্ত্রিক মানে চর্চা প্রচ্ছন্নভাবে হোক, প্রত্যক্ষভাবে হোক থাকে, সেইটার বিরুদ্ধে বিরাট একটা লড়াই সেখানে আমাদের করতে হবে। না হলে কিন্তু এই অবস্থার পরিবর্তন আমরা ঘটাইতে পারবো না। ইন্টারেস্টিংভাবে আমি একটু প্রীতিলতার কথাটা উল্লেখ করতে চাই। আপনি যখন এইটা, প্রীতিলতা তো যখন মারা গেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তো নারীদের ভূমিকা আপনারা জানেন, ব্যাপকভাবে নারীরা অংশগ্রহণ করেছিল। এবং সেইখানে দেখেন প্রীতিলতা একটা বিপ্লবী দলের নেতৃত্ব, একটা ইউরোপিয়ান ক্লাব করার নেতৃত্ব দিচ্ছিলেন। সেইখানে প্রীতিলতাকে প্রথম যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয়েছিল, সেইটা হলো নারী হিসাবে সে শহীদ হইতে পারবে কি না, নারী হিসাবে সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো অপারেশনে অংশগ্রহণ করতে পারবে কি না। এই মোকাবেলা করে কিন্তু প্রীতিলতাকে জীবন দিতে হয়েছিল, এবং শহীদ হইতে পারবে কি না। প্রীতিলতা বলেন, আমরা যদি অনেক 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 আগে ফ্রান্সের জোয়ান অফ আর্কের কথা দেখি, জোয়ান অফ আর্ককে দেখেন, নিজের স্বদেশের জন্য সে জীবন বাজি রেখে লড়াই করলো, আবার তাকেই পুড়িয়ে হত্যা করলো হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজ। ফলে এই যে পুরুষতান্ত্রিক, পুঁজিবাদী পুরুষতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেটার পরিবর্তন ঘটাইতে চাচ্ছি, সেটা নিঃসন্দেহে অক্টোবর বিপ্লব এবং লেনিনের দেখানো পথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে অবশ্যই আমি মনে করি যে ক্লারা জেটকিন, আলেকজান্ডার কোলন্তাই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এখানে আলেকজান্ডার কোলন্তাই সহ, অগাস্ট পেবেল সহ তারা পুরা পথটা তৈরি করেছেন। কিন্তু পুরা এই নারী মুক্তি আন্দোলনের এই যে যাত্রা, এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। নানান ধরনের নারীবাদ নিয়ে কথা আছে, নারী মুক্তির বা নারী আন্দোলনের নানান দিকগুলো আমরা জানি। এবং ভোটাধিকারের প্রশ্নটা আপনারা দেখেছেন, প্রথম সোভিয়েত ইউনিয়নে ভোটাধিকার হয়। কিন্তু এই পুরা লড়াইটা যারা লড়াই করেছেন, নারী মুক্তির এই পথটা যারা তৈরি করেছেন, প্রত্যেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টলস্টয়ের কথা বোধহয় শম্পা বলল, টলস্টয় তো সমাজতন্ত্রী লেখক ছিলেন না,
কিন্তু টলস্টয় কেন গুরুত্বপূর্ণ, লেনিন বারবার কেন বলছিলেন, কেন শেক্সপিয়ার গুরুত্বপূর্ণ, মার্কস বলছিলেন বা অন্যরা বলছিলেন, সেইভাবে হচ্ছে নারী মুক্তির লড়াইয়ে যারা এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা প্রত্যেকেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের পথটা তৈরি করে দিয়েছেন। সর্বশেষে শুধু এইটাই বলবো যে এই যে আমরা যে জিনিসটা মার্ক্সবাদীরা গুরুত্বের সাথে অনুধাবন করছি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই। আপনার আমার কাছে হয়তো এটা অনেকের কাছে কোনো গুরুত্ব বহন করে না, কিন্তু দেখেন আজকে আমার টাইম শেষ না, আচ্ছা আর 5 মিনিট বলবো না, আমি একটু সময় বেশি নিয়ে ফেলতেছি। দেখেন এই যে আমি একটা মধ্যবিত্ত শ্রেণী থেকে আসছি, বা আমি পড়াশোনা করছি, তারপরে ছাত্র আন্দোলনের পরে শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা নারী মুক্তির প্রশ্নে যে অবস্থা তৈরি করেছে দেশে, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তার অর্থনৈতিক অবদান একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়, সে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সমাজে, কার মতো আমরা তো 30 বছর আগেও যখন গার্মেন্টস শ্রমিকদের সম্পর্কে শুনতাম, বাজে কথায় বাজে টোন করে বলা হতো। অবশ্য সাহসী নারীরা, বিপ্লবী নারীরা আজীবনেই বাজে টোন, বাজে কথা, পুরায়া মারা, ডাইনি, বেশ্যা এই হিসাবে বরাবরই তাদেরকে বলা হতো। সেই গার্মেন্টস শ্রমিকরা যে অবস্থার পরিবর্তন করেছে, কারণ আমি রাত 3টার সময় কখনোই ঘর থেকে বের হয়ে কোনো কিছুতে যাব না, কিন্তু একটা গার্মেন্টস শ্রমিক তার জীবনের প্রয়োজনে তার রাতের ডিউটি করে রাত 3টার সময় সে সংঘবদ্ধভাবে গিয়েছে, এবং তার রাস্তায় যে হ্যারাসমেন্ট, কারখানার ভিতরে যে হ্যারাসমেন্ট, এবং ঘরে ফিরে যে হ্যারাসমেন্ট, প্রতিটা বিষয় সে মোকাবেলা করেছে। এই জন্য তো গার্মেন্টস শ্রমিক বিপ্লবী এবং আগায় আছে। কিন্তু তাদেরকে যদি আমরা একটা বিরাট জায়গায় সংঘবদ্ধ না করতে পারি, এই জায়গাটায় নিয়ে আসতে না পারি, এবং আমাদের সংগঠন কাঠামোগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন না করতে পারি কি কি কারণে আসছে না, সেটা সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংগঠনিক, এই সবগুলো বিষয়কে মোকাবেলা করার জন্য আমাদের চিহ্নিত করতে হবে, লড়াই করতে হবে। এবং সর্বশেষ বলবো, এই ধরনের আলোচনা আরও চলবে, এবং তার মধ্য দিয়ে আমরা শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবো না, এদেশে নারী মুক্তির প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা তৈরি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।